সকাল ভোরের কথা। মনিরা আজান পড়ার আগে ছেড়েছে মুসার ঘর। তার একটু পরে ঘুম থেকে উঠেছে নূর। ঘুম থেকে উঠলে বললে ভুল হবে, কারণ কাল সারা রাত ঘুম ছাড়াই নির্ঘুম রজনী কাটিয়ে দিয়েছে সে। কাল রাতে নিজের স্কেলটা ফেরত নেওয়ার জন্য মুসার ঘরের দিকে যাচ্ছিল নূর। ঠিক তখনই মনিরা ভাবিকে মুসার ঘরে ঢুকতে দেখে থমকে গিয়েছিল সে। আর তারপর থেকে ঘটিয়মান সকল দৃশ্যের সাক্ষী হয়েছে তার দুচোখ। সকাল 8টা বাজতে চলল। মুসার ঘরে নাস্তা পাঠানোর দায়িত্ব নূপুরের, কিন্তু আজ একটু ব্যতিক্রম করল নূর। নূপুরের আগে নিজে নাস্তার থালাটা নিয়ে রওনা হলো মুসার ঘরের দিকে। মুসার মা শুয়ে আছে, ঘুমের ঔষধ মাত্রা বাড়ানো হয়েছে কয়েকদিন। খাদিজা বেগমের পাগলামি নিয়ন্ত্রণ করার মতো এর চেয়ে ভালো ওষুধ কোনো ডাক্তার দিতে পারেনি। মুসা তার ঘুমন্ত মায়ের পায়ের কাছে বসে তেল মালিশ করছে। এমন সময় নাস্তা নিয়ে ঘরে ঢুকলো নূর। মুসা অন্যমনস্ক দৃষ্টিতে নিজের দিকে ফেরানোর তাগিদে অল্প শব্দে বলল, আপনার নাস্তা। মুসা ফিরে তাকালেন না, চেয়েও ও দেখা না দেখলো এক নজর। সে তার মায়ের পায়ে তেল মালিশ করছে মনোযোগ দিয়ে। নূরের উপস্থিতি তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না। নূর উৎসুক করছে, টেরা চোখে এদিকে ওদিকে তাকাচ্ছে কেবল। কাল রাতের ভাতগুলো এখনো পড়ে আছে ঘরের মেঝেতে। নূর থমকে মেরে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু গোটালো মুসা। নূরের হাতে ধরে রাখা প্লেটের দিকে তাকিয়ে গরম কণ্ঠে বলল, রাখ। নূর নড়চড় করল না। মনে মনে মুসার কথাটা কানে পৌঁছালো, মস্তিষ্ক শব্দ অবধি পৌঁছায়নি তার। সে অন্যমনস্ক হয়ে ভেবেই যাচ্ছে কালকে রাতের ঘটনা কিভাবে তুলবে, মনের ভেতরে উতলে ওঠা প্রশ্নগুলো কিভাবে করবে মুসাকে। মুসার চোখ কুঁচকে পুরোপুরি চাইল নূরের নিকাবে আবৃত মুখের দিকে, তারপর ঠান্ডা দৃষ্টি ফেরালো দুটো চোখের দিকে। পরক্ষণে ধমকে উঠে বলল, দাঁড়াই আসোস কেন, বাইর হ। নূর নড়েচড়ে উঠল এবার। সব্বিত ফিরে পেয়ে শুকনো ঢোক গিল কয়েকবার। ইনিয়ে বিনিয়ে জিজ্ঞাসা করলো, ঘরে এত ভাত পড়ে আছে যে? মুসা চোখ রাঙিয়ে তাকালো এবার, স্পষ্ট ভাষা বলল, সোজা কথা সোজাভাবে জিগাইবি, বাঁকা তেরা প্রশ্ন করা পছন্দ না। মানে? মুসার কথায় চাতক পাখির মতো চোখের পাপড়ি ঝাপটে অস্ফুট স্বরে আউল নুন। মুসা উঠে দাঁড়ালো, অন্তঃপর্ণে খাদিজার পা দুটো ঢেকে দিয়ে কাঁথা দিয়ে, তারপর শটাং হয়ে দাঁড়িয়ে অদ্ভুতভাবে রাখলো নূরের মাথা থেকে পা অবধি। গম গম কণ্ঠে বলল, মানে তোর প্রশ্ন ভাত নিয়ে না, তোর প্রশ্ন হলো মনিরা কালকে আমার ঘরে কি করতেছিল। নূর চিবুক নামিয়ে ছিল এতক্ষণ। মুসার কথা কানে আসতে চকিতে তাকালো ঘাড় তুলে। মুসা ভীষণ চালাক, তার কাছে কোনো কিছুই লুকানো যায় না, ভালো বুঝতে পারল নূর। তাই নিজের ভেতরে জড়তা না নিয়ে দম টানলো বড় বড়, ভনিতাহীন বলল, আমার প্রশ্ন মনিরা ভাবি কি করতেছিল সেটা নিয়ে নয়, মনিরা ভাবির সাথে আপনি এমন অদ্ভুত নাটক কেন করলেন সেটা নিয়ে। মুসার চোখের ধরন পাল্টে গেল মুহূর্তে। কেমন এড়িয়ে চলল নূরের কথা। কোনো প্রকার বাক্য না ব্যয় করে পাশ কাটিয়ে অন্য ঘরে চলে গেল চুপচাপ। নূর দেখল মুসার চোখে মুখে বদলে যাওয়ার ধরন, আর এ কারণে মনের ভেতরে কৌতূহলটা দ্বিগুণ হলো এবার। সে হাঁটা ধরল মুসার পিছু পিছু, এক বুক সাহস নিয়ে কণ্ঠে চড়া করে বলল, কি হইল, কইতেছেন না যে? মুসা ভ্রুক্ষেপ দেখালো না, নিজের শার্টের বোতামে হাত চালাতে চালাতে বলল, ঘর হতে যা। নূর গেল না, বরং একটু জেদ দেখানোর সাহস সঞ্চয় করে দাঁড়িয়ে রইল খুঁটির মতো। মুসা পিঠ পিছনে দাঁড়িয়ে বলল, মনিরা ভাবে বোকা হতে পারে, কিন্তু আমি বোকা নেই। আমি জানলা দিয়ে উঁকি দিছি আর সব দেখছি। আপনি যে নাটক করছেন খুব ভালো করে বুঝতে পারছি আমি। মুসা শার্ট খুলে আর একটা শার্ট গায়ে জড়ালো। ততক্ষণ নূরের কথাগুলো সম্পূর্ণ অপেক্ষা করে বলল, যা করেছি বেশ করছি, তোরে কইতে হইব না মানে আমি, কিন্তু আমি বুঝতেছি না আপনি ভেতরে এক রাইখা বাইরে কেন ভিন্ন দেখান। কালকে তো মনিরা ভাবিরে ঘর থেকে বাহির কইরে দিলেন, এই তো এরকম অদ্ভুত নাটক কেন করলেন? বয়সের তুলনায় বেশি বোঝা ভালো না, এইটা কয়টা দিন কইয়া দিতে হইবে তোরে। আপনি যেমন চাইলে আমি আপনার সাথে তেমন করে কথা কইতে পারেন। আমি যা দেখাই তাতে অভ্যস্ত হই না, ভেতর দেখার বয়স তোর হয়নি। কবে হইব বয়স? নূর ভয়ডরহীন একের পর এক প্রশ্নে চরম বিরক্ত এলো মুসা। চটে গিয়ে বাঘের মতো তেড়ে এসে নূরের দিকে, নূরের গলায় এক থাবা চেপে ধরে বলল, ঘর থেকে বাইরেতে কইতেছি তোরে।
দাঁতে দাঁত পিষে তৎক্ষণাৎ নূর গলাটা ছেড়ে দিল মুসা। হিসিয়ে রাগ ঝাড়ল প্রাণহীন জড়বস্তুর পর। খাটের পায়েতে একটা লাথি মারতে চুপসে গেল নূর। গলা ধরে হাঁপাতে হাঁপাতে বলল, সত্যি সাধারণভাবে সুন্দর, অতিরিক্ত নাটকীয় তা সত্যের স্বাভাবিক সৌন্দর্য স্নান করে। একই কথা আমার চেয়ে আপনি ভালো বুঝবেন হয়তো। মুছা চোখে আগুন চোখে তাকালো, রুদ্ধস্বরে বলল, আমারে জ্ঞান দিবি না একদম। নূর ঠোঁটে শ্বাস নিল, নিকাবের ভেতর দিয়ে হাত ঢুকে মুছল মুখের ঘাম। উপহাস করে বলল, আমি মূর্খ, আপনাকে জ্ঞান দেব কি করে? আপনি আমার চেয়ে অনেক শিক্ষিত, এটা আমি বুঝে গেছি। শুধু ছদ্মবেশের কারণটাই বুঝতে পারছি না। মুছার চোখে মুখে ইস্পাতের চেয়েও শক্ত। সে নূরের চোখের দিকে তাকিয়ে প্রায় কিছুক্ষণ চুপ করে রইল। অমন শানিত চাহিনীর কোপরে নূরের জান যায় অবস্থা। তবু খুব সাহস করে পড়তে চাইল মুসার চোখের অভিব্যক্ত ভাষা, কিন্তু ব্যর্থ হলো সে। মুসার প্রাণহীন নির্জীব চোখের অতলে জটিল ভাষা পড়ার ফুরসত পেল না সে। তার মধ্যে শুনতে পেল মুসার রাশভারী কণ্ঠ, বোরখা পইরা আয় যা। মুসার এমন কথায় চোয়াল ঝুলে এলো নূরে। অস্ফুট স্বরে জিজ্ঞেস করলে, কেন? যাইতে খুঁজে যা, নয়তো এমনি চল। আরে বোকা, বোরখা ছাড়া বাড়ি থেকে বাইরেলে আম্মা মারবো। আপনি দাঁড়ান, আমি আসতেছি। নূর এক ছুটে গেল ঘর থেকে। মুসা সেদিকে তাকিয়ে বিড়বিড় করে আওড়াল, আমার প্রতি কিসের এত টান তোর? আমাকে জেনে কি এমন কাজে দেবে হায়াতি? এত যন্ত্রণার ভার তোর জন্য নয়। নিজের ঘরে ঘুমিয়েছে ওসমান। ভীষণ ঘুম কাতরে সে। সকাল হলে বিছানা ছেড়ে উঠতে মন চায় না তার। মনে হয় তখন ঘুমটা আরো বেশি ভারী হয়ে আসে চোখের পাতায়। এই ওঠ, আর কত ঘুমাবি? হঠাৎ ঘুমের আচ্ছন্ন ছেলেটা অনুভব করলো কেউ তার পিঠের উপর ধাক্কা দিচ্ছে। মৃদু শুনতে পাচ্ছে একটা পরিচিত সুমিষ্ট কণ্ঠস্বর। শুধু একবার নয়, পরপর কয়েকবার ধাক্কা খেয়ে লাফিয়ে উঠল ওসমান। চোখ খুলে সবার প্রথম সারিতে দেখতে পেল মারিয়ার স্নিগ্ধ মুখ। ওসমান বিস্মিত হয়ে তাকালো মারিয়ার দিকে, তারপর ঘুম কাতরে কণ্ঠে হতভম্ব হয়ে বলল, কিরে, কয়টা বাজে? মারিয়া চটপট উত্তর দিল, কোমরে হাত দূরে হাতকে, 7টা। ঘুম চোখ ভারী হয়ে আসছে ওসমানে। সে কোনো রকমে চোখের পাতা টেনে টেনে তাকালো মারিয়ার দিকে, হাই তুলতে তুলতে বলল, এত তাড়াতাড়ি আইলি যে আজকে? আজকে থেকে যে রাশের সাথে প্রাইভেট আছে ভুইলা গেছিস? খাইছে রে, একটু মনে নেই। লাফিয়ে উঠল ওসমান। মারিয়া পিক করে হাসলো একটু, অতঃপর নিজের ব্যাগটা রাখতে রাখতে বলল, ওঠ তাড়াতাড়ি, তোর মায় বাজারের দিকে গেছে, আমারে বইলে দিছে তোরে উঠাইতে। ওসমান দুহাত মেলে আনমোড়া ভাঙল, তারপর লম্বা হয়ে শুয়ে পড়ল। মাত্র মাত্র 7টা বাজে তো? ভ্রুকুটি তুলল মারিয়া। ওসমান ভাবলে বালিশের পাশে আরেকটা বালিশ পেতে দিয়ে বলল, শুয়ে থাক, 8টা বাজার 20 মিনিট আগে ঘুম থেকে উঠমু, পুরা 40 মিনিট ঘুমানোর সময় আছে। ওসমানের কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল মারিয়া। রীতিমতো তাজ্জব হয়ে চোখ দুটো গোল গোল করে তাকালো ওসমার দিকে। মারিয়ার এমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে কিঞ্চিত ভরকালো ওসমান। ঠোঁট উল্টে জিজ্ঞাসা করলো, কি চায় আসোস? কেন এমনি? আমি তোর পাশে শুমু? কথাটা চিবিয়ে চিবিয়ে বলল মারিয়া। ওসমান মাথা চুলকুলো, ভেতরে উপচে পড়া রোমাঞ্চকর অনুভূতিগুলো ধামাচাপা দিতে ভান ধরে বলল, ঝামেলা হইব? ওসমানের বোকা প্রশ্নে মুখ ভ্যাংচল মারিয়া। লেদা আন্ডা, হ্যাঁ না, বুঝে না কিছু, নাটক কম কর। তারপর মশারি খুলতে খুলতে বলল, ওঠ তাড়াতাড়ি, আমি মশারি উঠাই দিতেছি। ওসমান উঠল না। ঘুম ঝাড়ানোর নেশায় চোখ আজ আর অন্য পরিকল্পনা তার। সে চুপটি করে টেনে ধরল মশারিটা, তারপর হ্যাঁচকা টান দিয়ে ভারসাম্য হারল মারিয়া। আকস্মাৎ থুবড়ে গিয়ে পড়ল ওসমানের বুকের উপর। পরক্ষণে কণ্ঠ থেকে বেরিয়ে এলো মৃদু শব্দ, ওসমান ঠোঁট টিপে হাসল। মারিয়াকে নিজের এত কাছাকাছি পেয়ে শীতল স্রোত বয়ে গেল বক্ষপটে। এদিকে এমন অপ্রীতিকর অবস্থায় লজ্জায় আড়ষ্ট হলো মারিয়া। বুকের ভেতর শুরু হলো তোড়পাড়। অস্ফুট স্বরে বলে, কি করলি? ওসমান ঠিকঠাক জবাব দিল না। হাত কাঁপছে তার। মারিয়ার পিঠের উপর তার খসখসে হাতটা রাখার বড্ড ইচ্ছে হলো, কিন্তু কিছুতেই পারল না। হাতটা বাড়িয়ে দিয়ে গুটিয়ে নিল। শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, সকালে আর আসিস না, এভাবে ভাঙাস না ঘুম। কেন? ওসমান নিজের মুখটা এগিয়ে নিয়ে এলো মারিয়ার কানের কাছে।
ফিস করে বলল, অভ্যাস হয়ে যাবো, বাজে অভ্যাস। মারিয়ার বুকটা ধারাস করে উঠলো, হাঁসফাঁস লাগলো খুব। ওসমানকে ঠেলে উঠে বসলো দ্রুত। দুই কাঁধে জড়ানো স্কার্ফটা হালকা এলোমেলো, তার একাংশ চাপা পড়েছে ওসমানের পিঠে নিচে। মারিয়া স্কার্ফটা টেনে ধরে বলল, ছাড়। ওসমান হাসলো, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বলল, আমি ধরিনি। লজ্জায় বেহাল দশা মারিয়া। সে ভেবেছিল স্কার্ফটা ওসমান ধরেছে, কিন্তু এখন সেটা ওসমানের পিঠের নিচে অনিচ্ছাকৃত চাপা পড়ে থাকতে দেখে সংকোচ নিয়ে এলো চাবুক। প্রসঙ্গ এড়াতে কুণ্ঠিত স্বরে বলল, হাত মুখ ধুইয়া তাড়াতাড়ি আয়, আমি গেলাম। মারিয়া পা দুটো অবশ হয়ে আসছে লজ্জার ভারে। সে কথাটা বলে দ্রুত বের হতে চাইল ওসমানের ঘর থেকে। ছো মেরে স্কুল ব্যাগটা কাঁধে নিয়ে ছুটে বেরোলো দরজা অব্দি। তখনই পেছন থেকে তাড়াহুড়ো করে ডেকে বলল, ওসমান শোন। এদিকে শুকনো মুখ ঘিলে থমকে দাঁড়ালো মারিয়া। বুকের ভেতর টিপ টিপ করছে। সে লঘু সরল কি? ওসমান একটা ছোট্ট করে আবদার করলো, কালকে ঠোঁটে একটু রং লাগাইয়া আসিস। ওসমানের কথাটা ঠিকঠাক না বুঝতে পেরে চোখ উল্টে তাকালো মারিয়া। আন্দাজ করে বলল, লিপস্টিক? হ্যাঁ। মৃদু স্বরে বলল ওসমান। কেন? মারিয়া ভ্রুকুটি তুলে জিজ্ঞাসা করলো। ফিচেল হাসলো ওসমান, ঠোঁট টিপে চাপা স্বরে বলল, তেমন তোরে কেমন লাগে একটু দেখতাম। লাজে গাল দুটো রাঙা হয়ে গেল মারিয়ার। রাঙা আভা ছড়িয়ে পড়লো মুখ জুড়ে। আঙুলগুলো নাড়ালো অকারণে। বিপরীতে কোনো কথা খুঁজে না পেয়ে অযথা তেজ দেখে বলল, ভাগ, আজগুবি কথা কম কইস বাল, যাইতেছি আমি। কথাটা বলে আর দাঁড়ালো না মারিয়া। এক দৌড়ে চলে গিয়ে থামলো ওসমানদের বাড়ির বাইরে। ওসমান কি জানি ভাবলো। ফোকলা হেসে কামড়ে ধরল নিম্নষ্ট। নূরের স্কুল যাওয়ার সময় এটা। 9টা থেকে 9:30টার মধ্যে বাড়ি থেকে বেরোয়। সব সম্পর্ক খুব একটা জ্ঞান নেই শামীমের। সময় জ্ঞানহীন ভগভগুরে ছেলে সে। ইদানিং সময়ের প্রতি বড্ড খেয়াল তার। 9টা বাজলে এসে দাঁড়ায় থাকে নূরদের বাড়ির পাশে। আজ বেরোতে দেরি হচ্ছে নূরে, সে নিয়ে মনের ভেতর উস্কুক তার। বারবার পা উঁচু করে উকি দিচ্ছে বাড়ির ভেতরে। এমন সময় কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো নূপুর। শামীমকে বাড়ির ভেতরে উকিঝুঁকি করতে দেখে চোখ বড় বড় করে তাকালো। খ্যাক করে উঠে বলল, এই বেটা, আমাকে বাড়ির এমন করে কি চাইতেছস? হঠাৎ নূপুরের কণ্ঠ কানে পৌঁছাতে কিঞ্চিত আটকে উঠল শামীম। ঘাবড়ে পেছন ফিরে তাকাতে দেখতে পেল একটা স্কুল ড্রেস পরা ফর্সা দেখতে মেয়ে কোমরে হাত দিয়ে জহুরি দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে। প্রথমত থতমত খেয়ে এলেও নূপুরকে দেখে বিব্রত ভাবটা এক চুটকিতে কাটিয়ে উঠতে পারল শামীম। বলল, তোর আপুকেই। নূপুরের সোজা প্রশ্নের সোজা উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, কেন? আপুরে দিয়ে কি কাম? কাম যাই থাকুক, তুই জেনে কী করবি? আমার বোন, আমার জানার হক আছে। নূপুরের এমন ঝাঁঝালো কণ্ঠে বিরক্ত হলো শামীম। তবে চতুর মস্তিষ্ক মেয়েটাকে রাগানো ভুল একদমই করল না। বরং এদিক ওদিক তাকিয়ে এগিয়ে এলো নূপুরের দিকে। তারপর ঝটপট পকেট থেকে একটা 5 টাকার নোট বের করে ধরিয়ে দিল নূপুরের হাতে। তারপর লঘু স্বরে বলল, এটা দিয়ে চকলেট খাস। এবার বল তোর আপুকে আজকে স্কুলে যাইব না? নূপুর চোখ পাকিয়ে তাকালো স্বামীর দিকে। তারপর টাকাটা ছুঁড়ে মেরে বলল, আপনি আমারে ঘুষ দিতেছেন? এই মিস্টার কুমড়া খান, কান খুলে শুনে রাখুন, আমি ঘুষ খাই না। নূপুরের এমন রিয়াকশন দেখে ভ্যাবাচাকা খেল শামীম। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল 2 সেকেন্ড। পরক্ষণে বিস্ময় কাটিয়ে বলল, এই বাংলা সিনেমার সাবানে একদম চিল্লাবি না, সাবান ছাড়া ধুইয়ে দেবো। নূপুর কটমট করে উঠল, গিজগিজিয়ে বলল, এই বেটা কুমড়া, আপনি সাবান ছাড়া ধুইলে আমি সাবান দিয়ে দেবো, তাও নিজের টাকা বিনিময়ে বিক্রি করুন না। নূপুরের কথায় নাক কুচকিয়ে তাকালো শামীম। 1.5 ফুট মেয়ের এমন ডায়লগ শুনে ঝিম ধরল মাথা। রাগ তাতে দাঁত পিষে বলল, এই সাবানার চামচা, সাইজের চেয়ে বড় ডায়লগ দিবি না, কইয়ে দিলাম। নূপুর ফুসফুস করে উঠল, কর্কশ কণ্ঠে বলল, দিলে কি হবে শুনি? খাইয়ে ফেলবেন? মেজাজের এবার 90 ভাগ বিগড়ে গিয়েছে স্বামীর। নূপুরের অতিরিক্ত চাতুর্য আর নিতে পারল না। নূপুরের ঠোঁটে আজকে লাল টকটকে লিপস্টিক। স্বামীর রাগ জেদ সব গিয়ে পাতলা ওই লিপস্টিকের উপরে। আচমকা ক্ষোভ মিশ্রিত তার নেয় স্বামীর নূপুরের ঠোঁটের উপর হাত চেপে ঘষে দিল পুরো লিপস্টিক লেপটে গিয়ে হেসে বলল, হ্যাঁ খাইয়ে ফেলমু, পিচ্চির মতো পিচ্ছি থাকবি, একদম চটাং চটাং করবি না। শুনশান নিরিবিলি জায়গা, কয়েকটা পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। আশেপাশে বাড়িঘর তো নেই, দূরে কোথাও মানুষের অস্তিত্ব নেই। চারপাশে শান্ত নদী, শীতল বাতাস ক্ষণে ক্ষণে শরীর কাটা দিচ্ছে নূরে। কাঁধে ব্যাগ ঝুলানো তার।
স্কুলের বাহানা করে বেরিয়েছে বাড়ি থেকে। তারপর মুসার পিছু পিছু এসেছে এ পর্যন্ত। অথচ এসেছে পর্যন্ত মুসা জড়বস্তুর মতো দাঁড়িয়েছে কেবল। নিস্তব্ধ পরিবেশের সাথে মুসার গুমট ভাবটা কেমন অদ্ভুত লাগলো নূরের। ক্ষণকালের নৈশব্দ ভেঙে জিজ্ঞাসা করলো, এখানে কেন নিয়ে এলেন আমায়? মুসা উত্তর দিল না। সে বড় বড় কদম ফেলে নেমে গেল নদীর তীরে। চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল আর ঝাপসা হয়ে আসছে অশ্রুতে। সে নদীর পানি ছিটিয়ে আড়াল করলো চোখের জল। তারপর নিষ্প্রাণ করে বলল, আমি মুসা মেহতাব। বাবার নাম মোহন মেহতাব, মায়ের নাম খাদিজা মেহতাব। নূর চমকালো, বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে চাইল মুসার চওড়া পিঠের দিকে। মুসার মুখ থেকে বের হওয়া খুব স্বাভাবিক শব্দগুলো একটু বেশিও অস্বাভাবিক লাগলো নূরের কাছে। মুসা থেমে নেই। সে গড় গড় করে বলতে লাগলো তার মনে জমিয়ে রাখা সমস্ত বিষ। 21 বছর বয়সে আমেরিকায় ছিলাম। বাবা মা, ছোট বোন আর আমি, চারজনের একটা ছোট্ট পরিবার ছিল। আমার বোনের বয়স যখন 3 বছর আর আমার 21, সেখানকার ভার্সিটিতে সবই অ্যাডমিশন নিয়েছি। বাবা মা দুজনেই নিজের বিজনেস সামলাতো, আমাদের সময় দিতে পারতো না। আমি আমার ছোট্ট বোনের দেখাশোনা করতাম, ওকে খাবার খেয়ে দিতাম শুরু করে এভরিথিং আমি করতাম। ওর কাছে আমি ছিলাম বাবা মা, আর আমার ছোট্ট লালবাট ছিল আমার কলিজা। বিদেশে জন্ম, বিদেশি বড় হয়েছি, বিদেশি কালচার, ভাষা সব কিছু আমাকে ভালোভাবে প্রভাবিত করতো। বা আমার বাংলা কথা বলতো, কিন্তু আমি প্রয়োজন ছাড়া বাংলা কথা বলতাম না। ভালোই চলছিল আমাদের লাইফ, আমরা একটা হ্যাপি লাইফ লিড করছিলাম। বাট amidst all a good, a terrible a arrived. সময় ভালো, মাঝে একটা ভয়ঙ্কর দিন এলো। আমার এক্সাম ছিল। সেদিন ছোট্ট বোনকে একা রেখে যাওয়ার মতো কেউ ছিল না, কিন্তু এক্সামটা আমাকে দিতে হবে। তাই বাবাকে ফোন করলাম দ্রুত বাড়ি চলে আসার জন্য। আর আমার বাবা আমাকে প্রমিস করলো উনি দ্রুত আসছেন। আমি যেন বোনকে ঘুম পাড়িয়ে রেখে যাই। এদিকে এক্সামের সময় চলে যাচ্ছে। আমি বাবার কথার উপর ভরসা করে বোনকে নিজের হাতে ঘুম পাড়িয়ে রেখে যাই, কিন্তু আমি কল্পনা করিনি এটা আমার বোনের শেষ ঘুম হবে। সেদিন বাবা কথা দিয়ে কথা রাখতে পারেনি, সময় মতো ফেরেনি। আমার ছোট্ট বোন ঘুম থেকে উঠে পড়েছিল। ঘুম থেকে উঠে যখন কাউকে দেখতে পেল না, হয়তো দরজা খুলতে চেয়েছিল। দরজা আমি বাইরে থেকে লক করে যাওয়ায় খুলতে পারিনি, আর সে কারণে ও চলে গেল খোলা ব্যালকনিতে। আর সেখান থেকে হয়তো ঝাঁপ দিল বাইরে বেরোনোর জন্য। কিন্তু কি হয়েছিল জানা নেই। কিন্তু আমি এক্সাম দিয়ে বাড়ি ফেরার পর আমার ছোট্ট পাখিটার রক্তাক্ত শরীর দেখে থমকে গেছিলাম। সব শেষ হয়ে গেছিলো এক নিমিষে। আমার সম্পূর্ণটা শেষ হয়ে গেছে। আমার লাভ বাট হারিয়ে আমি পাগল প্রায় হয়ে গেছিলাম। ওর মৃত্যুর জন্য দায়ী করতে শুরু করলাম বাবাকে। আর তখন থেকে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। নিজেকে আটকে রাখতে শুরু করলাম চার দেওয়ালের মাঝে। যা ঘটেছে, যতটুকু ঘটেছে তার দ্বারা তো আমি এড়াতে পারি না। আমি তো নিষ্ঠুর হয়ে আমার লাভবাটকে একা রেখে চলে গেছিলাম। এর দায়ভার তো আমার উপরে। টানা 6 মাস কেটে যায় এভাবে। বাবা নিজেকে দায়ী করে একদিকে ধুকে ধুকে মরছিল, একদিকে আমার এই অবনতি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। মা প্রতিদিন আমার দরজার সামনে এসে নাস্তা নিয়ে বসে থাকতো আমাকে একটু খাইয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি দরজা খুলতাম না। কোনো রকম বেঁচে থাকার জন্য বেঁচেছিলাম। উনি কীভাবে যেন বুঝে গেল আমি ঘুমাইনি। মায়ের কণ্ঠে ঘুম পাড়ানি গান শুনে ঘুমানোর অভ্যাস আমার। কী করে বা না ঘুমাতাম? আমার মা সব টের পেত। দরজার ওপাশে বসে উনি গান ধরতেন, ফ্যাকাশে সুরে গাইতে শুরু ঘুম পাড়ানি গান। এক নিমেষে পুরো পরিবারটা তছনছ হয়ে গেল। বা আমরা দুজনে অসুস্থ হয়ে পড়লো। দুজনে বর্তমান আমাদের বিশাল বিজনেস বা দুজনে অবর্তমানে আমাদের বিশাল বিজনেস বাজেয়াপ্ত করে নিল কিছু অসাধু বিজনেসম্যান। আমার বাবা একেবারে নিঃস্ব হয়ে গেলেন, অথচ আমার অভিমান ভাঙাতে পারলেন না। তারপর এদিকে সিদ্ধান্ত নিলেন বিদেশ ছেড়ে স্বদেশের মাটিতে পা রাখার। নিজের জন্মভূমির কাছে ফিরে এসে একটু শান্তিতে বাঁচার স্বপ্ন নিয়ে আমার বাবা মা আমাকে নিয়ে চলে আসলেন বাংলাদেশে। যদিও আমি সরাসরি বারণ করেছিলাম, কিন্তু একা যেতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে
আম্মা আমাকে নিয়ে চলে আসেন বাংলাদেশে। যদিও আমি সরাসরি বারণ করে দিয়েছিলাম, কিন্তু একা থেকে যেতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে আসতে হলো বাংলাদেশে। জন্মের পর সেই প্রথম বাংলার মাটিতে পা রাখা আমার বাবা মা দুজনে বাঙালি। তাদের সন্তান হিসেবে কেবল চেহারাটা জেনেটিকভাবে মিল পেয়েছি, কিন্তু আমার আচার আচরণ, এমনকি কথা বলার মাধ্যমটা ছিল আমেরিকান কালচারভুক্ত। তাই বাংলাদেশে এসে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হলো কথা নিয়ে। মায়ের কাছ থেকে শুনে শুনে একটু একটু বাংলা বললে মুখ ফসকে সে ইংরেজিতে বেরিয়ে যেত ভুল করে, অথচ এই ভুল করাটা নিয়ে একজন খিলখিল করে হাসতো। আমার ভুলগুলো তার ফুলের মতো মিষ্টি হাসি হয়ে ঝরতো, আর সেই হাসি ছিল আমার ধ্বংসের হাতেখড়ি। 21 বছর বয়সী মুসা দেশের মাটিতে পা রাখার 15তম দিন আজ। জীবনে প্রথমবারের মতো মাতৃভূমিতে ফিরছে সে, অথচ চোখে নেই কোনো উচ্ছ্বাস, নেই দীর্ঘ প্রতীক্ষিত আপন ভূমি ছুঁয়ে দেখার আবেগ। মনে হচ্ছে সে কেবল এক নিঃশ্বাসহীন ছায়া। কক্সবাজারের সি বিচে তুমুল ঢেউয়ের গর্জন আর কানের পাশ দিয়ে ফিসফিস করে বইতে থাকা হিমেল হাওয়াটা কোনোভাবে ছুঁতে পারেনি তার পাথুরে হৃদয়। তার নিষ্প্রাণ দৃষ্টি স্থির হয়েছে নীল জলরাশির শেষ প্রান্তে, যেখানে আকাশ আর সমুদ্র মিলে গেছে এক অনন্ত বিষণ্ণতায়। ভাইয়া, ও ভাইয়া! পুতুলের মতো ছোট্ট একটা মেয়ে ছুটে এসে বালুচরে পায়ে মারি ছোট্ট মাথার উপর তুলে চিকন স্বরে ডাকলো মুসাকে। মুসার কান সজাগ, কাচের ঘন্টার মতো। টুনটুনি ডাকটি স্পষ্ট পৌঁছালো তার শ্রবণে, অথচ সে ফিরে তাকালো না। এই কদিন সমুদ্র তটে আসা যাওয়ার পথে হকারদের অবিরাম ডাকাডাকি অতিষ্ঠ করে তুলছে তাকে। কেউ ঝিনুক বিক্রি করতে চায়, কেউ ছবি তুলতে চায়, কেউ বা খেলনা গুছিয়ে দিতে চায়, অথচ ছন্ন ছাড়া জীবনের গোছানোর মতো কোনো সরঞ্জাম তাদের কাছে নেই। তাই আর নতুন করে ডাকে আগ্রহ দেখানোর প্রয়োজন বোধ করল না। অনড় পাথরের মতো একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, একই মুখে। অবুঝ মেয়েটা টলমল পায়ে এগিয়ে এসে তার ছোট্ট আঙুলগুলো মুঠো করে আঁকড়ে ধরল মুসার হাত। শিশুসুলভ অধিকার নিয়ে হাতটা ঝাঁকাতে ঝাঁকাতে আদ্র স্বরে আবার ডাকলো, ওই ভাইয়া, কথা শোনো প্লিজ। বাচ্চা মেয়েটি নরম উষ্ণ স্পর্শে লবণাক্ত বাতাসের চেয়েও থমকে গেলে এক মুহূর্ত। এক জুড়ি বিরক্তি নিয়ে ঘাড় ফেরানো বাধ্য হলো মুসা, অথচ মেয়েটার অন্যান্য স্নিগ্ধ মুখের দিকে তাকাতে বুকের ভেতরটা কেমন মুচড়ে উঠল। গভীর ক্ষত জেগে ওঠার যন্ত্রণা। সে অস্ফুট স্বরে হলো, হোয়াট? বাচ্চা মেয়েটি ঠোঁট প্রসারিত করে হাসলো, চিকন দাঁতের ঝলমলে হাসিতে ঝিলিক দিল রোদে। তীব্র সূর্যের আলোয় চোখ মেলে তাকাতে পারছে না মেয়েটা। কপালে একটা ছোট্ট হাত রেখে চোখ কুঁচকে তাকালো মুসার দিকে। অনুরাগী কণ্ঠে বলল, মালা কিনবেন ভাইয়া? ঝিনুকের মালা। একটা দীর্ঘশ্বাস ছাড়ল মুসা। খুব বিরক্ত নিয়ে ঝাড়ি মেরে সরালো মেয়েটির হাত। নো, কেনো না ভাইয়া, কত সুন্দর মালা দেখো। মেয়েটি তার হাতের মালাগুলো বাড়িয়ে দিল মুসার দিকে, অথচ মুসা ভ্রুক্ষেপ দেখালো না কোনো প্রকার। সে প্রচণ্ড বিরক্ত হয়ে রকচটা কণ্ঠে বলল, নো, লিভ ফ্রম হিয়ার উইদাউট বাদারিং মি, প্রয়োজন নেই। বিরক্ত না করে এখান থেকে যাও। মুসার বলা ইংলিশটুকু ঠিকঠাক বোধগম্য হলো না মেয়েটা। সে অবুঝ কণ্ঠে বলল, ইংরেজিতে কি বললে ভাইয়া? তুমি কিনবে? মুসার চোয়াল শক্ত হলে কাঠখোট্টা স্বরে ধমকে উঠল, বলল, উফ, আই টোল্ড ইউ টু গেট আউট অফ হিয়ার, রুড গার্ল। মেয়েটা এবারও বুঝতে পারল না মুসার দিকে। সে চোখ পিটপিট করে জিজ্ঞাসা করলো, দাম জানতে চাইলো। এটার দাম 30 টাকা, আর এটার দাম 10 টাকা। আর মেয়েটি একটা মালা তুলে দাম বলতে শুরু করলো। সহ্যের সীমা স্পষ্ট হয়ে উঠল মুসার মুখে। সে এক প্রকার ধমকে উঠল, বলল, হে স্টপ ননসেন্স। মুসার তাকানোর ধরন আর কথা বলার অঙ্গিভঙ্গি কিছুটা আন্দাজ করতে নিল মেয়েটা, আর ঠিক তখনই খিলখিল করে হেসে উঠল। ঠোঁটে ঠোঁট টিপে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে বকলে ভাইয়া? মেয়েটার এমন হাসি দেখা মাত্র মুসার চোখে মুখে ফুটে উঠল অসহিষ্ণুতা। ভুরু কুচকে বলল, হেই, হোয়াই আর ইউ লাফিং? তুমি হাসছো কেন? মেয়েটা হাসি আর একটু বাড়ল। হাসি চেপে রাখার মতন চেষ্টা করা তার মধ্যে নেই হয়তো। এমন প্রাণবন্ত হাসি চেপে রাখার উপায় তার জানা নেই। তাই সে হাসতে হাসতে বলল, এবারও কি বকলে ভাইয়া? তোমার ইংরেজি বকা আমি বুঝি না, খারাপও লাগছে না। ধৈর্যচ্যুত বিরক্তির কাঁটা বিঁধল মুসার কণ্ঠে। বাংলা ঠিকঠাক বলতে পারে না, অসুবিধা পোহাতে হচ্ছে, তবুও বাচ্চা মেয়েটাকে বোঝানোর জন্য বলল কিছু অগ্রসর, এই মেয়ে অসভ্য। কেন অসভ্যতা? ইউ তোমাকে কান থাপ্পড় দিয়ে লাল করে দেব।
যাও এখান থেকে, গেট আউট। মেয়েটা মুখ চুপসে নিয়ে বলল, একটা মালা নিল না, চলে যাব, প্রমিস। ছোট বলে আমার কাছ থেকে কেউ কেনে না। হে গার্ল, আর ইউ নট লিসেনিং? গো আউট ফ্রম হিয়ার। এই মেয়ে কথা কানে যাচ্ছে না, যাও এখান থেকে। মেয়েটি ফ্যাল করে তাকিয়েছে মুসার দিকে। মুসা খানিক বিব্রত হলো। মেয়েটার তাকানো ধরনে বোঝা গেল এবারও তার বলা ইংলিশ কিছুই বুঝতে পারেনি। তাই মুসা ভুরুর ভাঁজে তীব্র অসন্তোষ আটকে রেখে বলল, অগোছালো বাংলা। যাও, শুনুনি, যেতে বলছি, বকছো কেন? আমি কি তোমার ভাগেরটা খেয়ে ফেলছি? মালা বিক্রি করলে এভাবে বকে? আমি তো ছোট বোনের মতো। শিশুসুলভ কণ্ঠটা কথাটা বলে ওই মানে গাল ফুলালো মেয়েটা, অথচ তার কণ্ঠ থেকে বের হওয়া একটি শব্দ পুরো পৃথিবী দুলিয়ে দিল মুসার। মাথার উপর বিকট বজ্রপাত অনুভব হলো। হঠাৎ অস্ফুট স্বর হলো, লিটল সিস্টার। ততক্ষণে মাথা নিচু করে স্থান ত্যাগ করছে মেয়েটা। হাতের মালাগুলো আলগোছে নিয়ে এগোচ্ছে অন্য কারো কাছে। মুসার কলিজাটা জ্বলে উঠল আগুনে দগ্ধ হাওয়ার মতো করে। হৃদমাচারে ছড়িয়ে পড়ল তীব্র দহন। চোখের পাতায় ভেসে উঠল তার ছোট্ট বোন নির্মুখ, যাকে হারিয়ে ফেলেছিল, যাকে হারিয়ে শূন্য হয়েছিল তার বুক পিঞ্জরা। অথচ আজ আজ নতুন এক অনুভূতি হচ্ছে বুকের ভেতরে। কোথাও যেন এক টুকরো সুখ সুখ সুবাস ছাড়িয়েছে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে এই মেয়েটাই তার ছোট্ট বোন। এই মেয়েটার মাঝে সে ফিরে এসেছে তার সমস্ত দুঃখ ক্লান্তি ঘুচিয়ে দিতে। বুকের গভীরে জমে থাকা শূন্যতার মাঝে এক টুকরো আলো অনায়াসে উঁকি দিল হঠাৎ। বেদনার ভেতরে মিশে থাকা অচেনা এক সান্ত্বনার ছায়া বিস্ফোরণ ঘটল মস্তিষ্কে। মুসা দৌড়ে গেল। মেয়েটি ছুটে গিয়ে পেছন থেকে আঁকড়ে ধরল মেয়েটির হাতের কণি। তারপরে কণ্ঠ বলল, ওয়েট, দাঁড়াও। মেয়েটি হকচে করলো, ঘাড় ঘুরিয়ে তাকালো মুসার উদ্বিগ্ন মুখের দিকে। জি ভাইয়া। মুসা দুটো লম্বা লম্বা শ্বাস টেনে জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ ইয়োর হোম? বাসা কোথায় তোমার? মেয়েটি নাক মুখ কুচকে তৎক্ষণাৎ বলল, হোম অর্থাৎ বাড়ি কথা জিজ্ঞাসা করছেন? মুসা চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস পেল। উপর নিচ মাথা নাড়ল। হ্যাঁ। মেয়েটির ঠোঁট প্রসারিত করে হাত তুলে ডান দিকে ইশারা করলো, আমার বাড়ি ওইখানে। মেয়েটির কথা বলার ধরন, পোশাক আশাক সবকিছু যে অন্য হকারদের চেয়ে আলাদা, পরিপাটি, মর্জিত। বিষয়টা এতক্ষণে খেয়াল করলো মুসা। মেয়েটির সম্পর্কে আরও বেশি জানার কৌতূহল এড়াতে না পেরে বলল, ডু ইউ নো হাউ টু স্টাডি? পড়াশোনা জানো তুমি? ইংরেজিতে গোটা একটা বাক্য শেষ করতে জিভ কাটল মুসা। মেয়েটি বোঝার সুবিধা পেল, পড়াশোনা? পড়াশোনা তুমি জানো? হ্যাঁ তো জানি, আমি ক্লাস ওয়ানে পড়ি। দেন হোয়াই আর ইউ দিস সেলিং? তাহলে এসব বিক্রি করছো কেন? মুখ ফসকে বারবার ইংরেজি বের হয়ে যাওয়াতে বিষয়টা এবারে একটু বেশি বিরক্তের কারণ হলো মুসার জন্য। মেয়েটার সাথে একটু গভীর আলাপে মশগুল হতে নিলে এই শব্দগুলি বিরক্ত করছে। মনের ভাব প্রকাশের সুবিধা দিচ্ছে না কিছুতে। মুসা রয়েস হয়ে বুঝিয়ে বলল, মালা কেন সেল করছো? হোয়াই? টাকার জন্য। মেয়েটির মুখে তখন একটা হাসি লেগেছে, দুই পাশে দুটো ঝুঁটি। সুন্দর করে একটা জামা পরা মেয়ে টাকার জন্য মালা বিক্রি করছে, বিষয়টা মোটে মেনে নিতে পারল না মুসা। কণ্ঠে নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো, বাবা মা, পেরেন্টস কোথায় তোমার? নেই? হ্যাঁ আছে তো, বাবা মা দুজনে আছে, কিন্তু আমার মা হারিয়ে গেছে জানো। এর জন্যই তো মাকে খুঁজে বের করার জন্য টাকা জমাচ্ছি, মায়ের পোস্টার টাঙাবো। এই পর্যায়ে মুখের হাসি মিলিয়ে গেল মেয়েটার। ফ্যাকাশে বর্ণ ধারণ করলো মুখাভাব। মুসাও কেন জানি খারাপ লোকে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়লো মেয়েটির সামনে। তারপর দু হাতে মেয়েটার গাল স্পর্শ করে মোলায়েম গলে জিজ্ঞেস করলো, অ্যান্ড ইউর ফাদার? আর তোমার বাবা? বাবা? ইয়েস। বাবা তো পচা, আম্মুকে নিজেও খুঁজে না, আর আমি খুঁজতে বললে আমাকে বকে। এর জন্য আমি নিজেই আমার আম্মুকে খুঁজে বের করবো। আমার বাবা পচা পুলিশ। মুসা ভুরু কুচকে এলো, অবাক কণ্ঠে আলো, পুলিশ? বাবা পুলিশ? হ্যাঁ তো। চিন্তার গাঢ় রেখা ফুটে উঠল মুসার কপালে। অযথা নানান চিন্তা ভাবনা এলোমেলো করে দিল। সব নিজে নিজে আলোচনা। ইভেন দো হি ইজ আ পুলিশ অফিসার, হি ক্যান্ট ফাইন্ড ইউর মাদার। পুলিশ হয়ে তোমার মাকে খুঁজে আনতে পারছে না? মুসার ইংরেজি বিড়বিড় করে শুনে মুখে হাত চেপে খিলখিল করে হাসলো মেয়েটা। মুসা বিব্রত হলো। মেয়েটার হাসির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কেন স্মাইল? হাসছো? মেয়েটি আর হাসি আরও কয়েকগুণ বাড়ি আহ্লাদিগণ বলল, কালাচান, ইংরেজিতে কথা বলো কেন তুমি? এত বড় হয়ে বাংলা বলতে পারো না? মুসা কপাল কুঁচকালো, চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো, হোয়াট ডিড ইউ সে? আই অ্যাম কালাচান? হ্যাঁ, কি বললে? আমি কালো চাঁদ? দ্যাটস মিন ডার্ক মুন। মেয়েটির নাক
উচালো। অসহিষ্ণু বলল, ওই দেখো আবার ইংরেজি বলছে। ইংরেজি বললে আমি বুঝবো কিভাবে তুমি কি বলছো? আমার ইংরেজি বললে কালাচান লাগবো। বেশি বেশি বলে বলে দিলাম। মুসা স্মিথ হাসলো। গোটা 6 মাস পর ও হাসলো সে। এই মাস এত বেশি কথা বলেনি, অথচ আজ বলল প্রয়োজনের তুলনায় একটু বেশি। মেয়েটার নিষ্পাপ কোমল মুখটার দিকে তা কেমন অনুরাগী চোখে তাকালো। তারপর নিজের মাঝারে আঙ্গুলে গিয়ে দিয়ে ছুঁয়ে দিল মেয়েটার উঁচু করে রাখা নাগের ডকা। খসখসে কণ্ঠে আওড়ালো, মাই লাভ বার্ডস। মেয়েটার চোখ গোল গোল করে তাকালো। চিকন কণ্ঠ থেকে বেরোলো অস্ফুট শব্দ। কি? শুষ্ক ঢোক গেল মুসা। কণ্ঠ শুকিয়ে এলো তার। সে গভীর আবেগমুখের স্বরে এলোমেলো হয়ে বলল, তুমি তুমি আমার লাভ বার্ডস, মাই সিস্টার, মাই হার্ট। মুসার ভাষাহীন চোখের দিকে মাথা কাত করে পলকহীন তাকালো মেয়েটা। তার অবুঝ চোখের পড়তে পড়তে ছড়িয়ে আছে অগণিত প্রশ্ন, নিষ্পাপ, বিস্ময়কর আর অচেনা মায়া। আর মুসা ধ্যানমগ্ন মানুষের মতো স্থির তাকিয়েছে সেই চোখ দুটো গভীরে। খুঁজে ফিরে অস্থির হয়েছে বহুদিনের হারানো পৃথিবী, কিংবা চাপা পড়ে থাকা এক বুক শূন্যতা। সে খুঁজেছে তার হারিয়ে যাওয়া ছোট্ট বোনকে, সেই ছোট্ট মুখ, টলমল দৃষ্টি, মায়াভরা ডাক। মেয়েটির চোখের ভেতরে খুঁজে পাওয়া অতীতের ভাঙা ছবির টুকরোগুলো। মুসার বুকের ভেতর কম্পন দুলছে। হৃৎপিণ্ডের কাছ থেকে শোনা যাচ্ছে বহুদিনের মৃত অনুভূতি জেগে ওঠার শব্দ। আজ বহুদিন পর মনে হলো তার সমস্ত নিষ্ঠুরতা ভুলে এক মুহূর্তের জন্য দয়া করেছে। বহুদিনের শুকিয়ে যাওয়া হৃদয়ের মাটিতে আজ হঠাৎ নেমে এসেছে কোমল বৃষ্টির প্রথম ফোঁটা। ঠিক তখনই অনুভূতিতে ঘিরে ওঠা কাচের প্রসাদ ভেঙে চুরে ভেসে এলো এক রাশভারী কণ্ঠ। মুন্নি। জোয়ারের ধাক্কায় গড়া বালুর ঘরের মতো আচমকা ভাবনার দেওয়াল ভেঙে পড়ল মুজা। চকিত তাকালো মুন্নির পেছনে দাঁড়ানো লোকটা। মুন্নি চমকে ঘাড় ঘুরে তাকালো পেছনের দিকে। লোকটা এগিয়ে এসে মুন্নির কাছে একটু শ্বাসরোধ করে বলে, এখানে কি করছো? তোমাকে আমি বাড়ি থেকে বেরোতে বারণ করিনি? মুন্নির ছোট্ট মুখখানি মুহূর্তে মলিন হয়ে গেল। ঠোঁট ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলল, তোমার বারণ শুনতে বয়ে গেছে আমার। তুমি আমার আম্মুকে খুঁজে বের করে দাও, না দিলে আমি এমনিই করব। লোকটি এগিয়ে এসে পরম স্নেহে কোলে তুলে নিয়ে মুন্নিকে আহত গলা বলল, তুমি অযথা বাহানা করলে হবে না মুন্নি। তোমার আম্মু যেখানে গেছে সেখান থেকে আসতে লেট হবে। অবুঝ মুন্নি বুঝলো না এসব ঘোরানো পেছনের কথা। উল্টে প্রশ্ন করে বলল, কই, কখনো তো এত লেট হয়নি বাবা। পাক্কা 1 সপ্তাহ চলে গেছে। আম্মু আসছে না, চলে আসবে। এখন বাড়ি চলো কুইক। কথাটা বলে একটা চাপা দীর্ঘশ্বাস করলো মুন্নির বাবা। তারপর মেয়েকে নিয়ে উদ্যত হলো যাওয়ার দিকে। এতক্ষণ যাবৎ মুসা নির্লিপ্ত শুনছিল বাবা মায়ের কথোপকথন। তার উদাসীনতার মনে কৌতূহল বেড়ে চলছে ঝড়ের বেগে গিয়ে। মুন্নিকে ঘিরে জন্ম নিল অদ্ভুত এক টান, কারণহীন অথচ প্রবল। লোকটা মুন্নিকে কোলে নিয়ে যেতে উদ্যত হতে মুসার বুকের ভেতরটা হঠাৎ ছ্যাঁত করে উঠল। অজান্তে বেরিয়ে এলো শব্দ। অতঃপর নীরবতা ভেঙে পেছন থেকে ডেকে এলো, এক্সকিউজ মি। বয়সে মুসা এখনো তরুণ, কাঁচা যৌবনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এক যুবক। তবে তাকে দেখলে বয়স আন্দাজ করা সহজ নেই। দীর্ঘ উচ্চতা, সুগঠিত দেহ, জন্মগতভাবে অর্জিত। কথাবার্তায় সংযত, শালীন, শব্দ বেছে বলতে জানে। আর একটা উচ্চকণ্ঠ হয় না। আচরণে আছে সৌজন্য পরিমিতি। বিদেশি সংস্কৃতিতে বড় হওয়ার সুবিধা হয়তো এইটুকু। উচ্ছৃঙ্খল নয়, বরঞ্চ আত্মসংযম আর পরিশীলিত ভদ্র ডাকে লোকটার তীক্ষ্ণ দৃষ্টি সমস্ত মনোযোগ আকর্ষণ করে নিল। তবে লোকটা বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না। এক পলক অনুসন্ধিৎসু দৃষ্টিতে মেপে নিল মুসার পা থেকে মাথা পর্যন্ত। মুসা নিজেই উদ্যোগ এগিয়ে এলো 2 পা, পরিমিত কণ্ঠে বলল, সরি টু সে, হ্যাজ হার মাদার পার্সন অ্যাওয়ে। এক্সকিউজ মি, সরি টু সে, ওর মা কি মারা গেছে? না। মুসার দিকে নিঃশব্দ দৃষ্টি স্থির রেখে সংক্ষেপে উত্তর দিল লোকটা। মুসা তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করল, দেন হোয়ার হ্যাজ শি গন, লিভিং এ লিটিল গার্ল বিহাইন্ড? তাহলে উনি কোথায়? বাচ্চা মেয়েকে কোথায় রেখে হারিয়ে গেছে? হোয়াট? আপনি তো পুলিশ, খুঁজে বের করছেন না কেন? কে তুমি? এত প্রশ্ন কেন করছো? জেনে কি লাভ? লোকটার ধারালো প্রশ্নে কিঞ্চিত দমে গেল মুসা। কণ্ঠ শুকিয়ে এলো মুহূর্তে, জিভ আটকে গেল তালুতে। জুৎসই উত্তর খুঁজে পেতে অকারণে বেগপত হলো না। সত্যি তো,
একটা সম্পূর্ণ অচেনা অজানা একজন মানুষ, কার ব্যক্তিগত বিষয়ে কথা বলার অধিকার তার কোথায়? প্রশ্নের জবাব দেওয়ার আগে নিজের একটা পরিচয় দাঁড় করানো দরকার। কিন্তু কী পরিচয় দিবে? সেই উত্তর মাথায় আসছে না কিছুতে। এক প্রকার অসহায় চোখে তাকালো মুন্নির নিষ্পাপ মুখের দিকে। মেয়েটা নির্বিকার ভঙ্গিতে তার দিকে চেয়ে আছে। আর ঠিক তখনই বিদ্যুতের ঝলকের মতো মাথায় খেলে গেল চমৎকার এক খুঁটির উত্তর। সে এক মুহূর্ত দেরি না করে অবরুদ্ধ কণ্ঠে সামনে বলল, হার ব্রাদার্স, ওর ভাই। ভেতর থেকে একটা ভারী ঢোক গিলল লোকটা, আর অনেকক্ষণ মুসার দিকে তাকিয়ে থেকে গম্ভীর মুখে বলল, বাড়ি ফিরে যাও, বয়স কম তোমার, কিন্তু আমার সমস্যা জটিল, বুঝবে না। মুসা নিজের যোগ্যতা প্রমাণে ঝটপট করবে, আই অ্যাম ওয়েল এডুকেটেড। আমি কিন্তু যথেষ্ট শিক্ষিত। ফরেনার তুমি? ইয়া। আমি হোটেলে উঠেছি, মার্মেড বিচ রিসোর্ট। বাহ, ওর মায়ের কাছাকাছি আছো। লোকটা আনমনে কথাটা বলতে কৌতূহলী চোখে চাইল মুসা। বিস্মিত কণ্ঠ বলল, ওর মা ওই রিসোর্টে? আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ একটু বুঝিয়ে বলুন। লোকটা ঠিকঠাক জবাব দিল না, বরং মুসাকে উল্টে প্রশ্ন করে লাগলো, ফ্ল্যাট নাম্বার কত? 409। লোকটা কিছু একটা ভাবলো 2 সেকেন্ড সময় নিয়ে, তারপর মুসাকে অবাক করে দিয়ে নিজের কোল থেকে মুন্নিকে এগিয়ে দিল মুসার কোলে। তাড়াহুড়ো কণ্ঠে বলল, মুন্নিকে সাথে করে নিয়ে যান, আমি একটু পর আসছি। লোকটা অদ্ভুত কাজকর্ম, মনে হলো বহুদিন চেনা কারো হাতে সন্তানকে নিরাপত্তা সঁপে দিয়েছে। অথচ মুসা, সে বিস্ময়ে বিমূঢ়, দু হাতে মুন্নিকে আগলে বিমূর্ত বনে গেল মুন্নির বাবার দিকে। অস্ফুট স্বরে আওড়াল, বাট মুসা। কিছু বলার আগে মুন্নির বাবা ব্যস্ততা থেকে বলে, সব উত্তর জবাব পেয়ে যাবেন, এখন আপাতত প্রশ্ন নেই। কথাটা বলে এগিয়ে এসে আদুরে ঠোঁট ছোঁয়ালো মুন্নির কপালে, তারপর সারা মুখে চুমু আঁকলো। মুসার বিস্ময় মাখা মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোমার সাথে তোমার মামা আছে না? ইয়েস। লোকটা এবার সব গম্ভীরতা ভুলে কেমন নরম হয়ে গেল। দু হাতে জড়িয়ে ধরল মুসাকে, ক্ষতবিক্ষত কণ্ঠে আবদার করল, মুন্নিকে নিজের বোন বলছো না? আমার কিছু হয়ে গেলে ওকে বোনের মতো আগলে রেখো। তোমার বাবা মায়ের সাথে ওর পরিচয় করো, খুব শীঘ্রই হয়তো মুন্নি তোমাদের পরিবারের সদস্য হবে। লোকটা এমন অস্বাভাবিক আচরণ আর অপ্রত্যাশিত কথায় ঘাবড়ালো মুসা। বাট আঙ্কেল, এভাবে? মুসা কোনো কথা বলার সুযোগ না দিয়ে বিদায় নিল মুন্নির বাবা। শুকনো বালুচর মারিয়ে দৌড়ে চলে গেল, বলল, আমি আসবো। মুসা পলকহীন তাকিয়ে রইল সেদিকে। কয়েক মুহূর্তের মধ্যে চোখের আড়াল হয়ে গেল উনি। মুসা দীর্ঘশ্বাস ছাড়ল সেদিকে চেয়ে, তারপর মুন্নির ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালো, স্ট্রেঞ্জ, অদ্ভুত, এমপি কাদের সিদ্দিকী, সমাজের সুনামখ্যাত, জনগণের কাছে পরিচিত জননেতা, পরোপকারী ব্যক্তিত্ব, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ান, ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান, অসহায়তায় সহায়তায় এগিয়ে যান। এসব কাজে মাধি 3 সমাজে আলাদা একটা মর্যাদার আসন তৈরি করেছেন। সাধারণ মানুষের প্রতি আন্তরিকতা ও দায়িত্ববোধ তাকে সাধারণ মানুষের চোখে বিশ্বাসের প্রতীক করে তুলছে। অথচ এসব কিছুর আড়ালে তার রয়েছে আলাদা এক অন্ধকার জগৎ, অবৈধ লেনদেন, গোপন নেটওয়ার্ক, মনকি নিষিদ্ধ ব্যবসার রমরমা। ব্যবসা চলত সাধারণ জনতার আড়ালে। দিনের আলো যে মানুষটা জনতার ভরসার হাত হারালেন, আলো নিভে গেলে সেই মানুষটা সামলায় এক পাপের সাম্রাজ্য। সেখানে আইন নীরব আর ভয় নিয়ম। মেয়েদের এমপি কাসেম সিদ্দিকী, তার ইশারাতে সবাই বিভিন্ন শহর স্থান টার্গেট করে আনা হয় অসহায় মেয়েদের এবং নিযুক্ত করা হয় নোংরা কাজে। শুধু তাই নয়, এই কাজ কেউ বেরিয়ে যেতে চাইলে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। একমাত্র মৃত্যু ছাড়া এই জগৎ থেকে পালানোর কোনো পথ নেই। অথচ এমপি কাদের সিদ্দিকী এই পথ বন্ধ করে দিয়েছে। তার অনুমতি ব্যতীত আত্মহত্যা করাও যাবে না। আর সেক্ষেত্রে প্রত্যেক মেয়ের লাগিয়ে দেওয়া হয় পাহারা। এমনি এক ভুক্তভোগী সীমা, অফিসার আরিফের বয়, মুন্নি হারিয়ে যাওয়ার মা। আরিফা আসিফার আরিফ থানায় নতুন এসপি। ভালো মানুষের মুখোশ পরে কাদের সিদ্দিকী তার জঘন্য পাপ কাজের সম্পর্কে তিনি আঁচ করতে পেরেছেন প্রথম থেকে। আর সেই সন্দেহ থেকে তিনি একের পর এক প্রমাণ সংগ্রহ করা শুরু করেন কাদের সিদ্দিকের বিরুদ্ধে। এই কাজ করতে আরেকটু সুবিধা হয়েছিল তার স্ত্রী সীমার জন্য। পেশায় সে একজন সাংবাদিক। মূলত নিজের পেশার খাতিরে আরিফের
প্রায় অনেক কেসে ছোটোখাটো তথ্য সংরক্ষিত, স্বামী স্ত্রী মিলিয়ে প্রচেষ্টায় ছোট বড় অনেক আসামির মুখোশ টেনে খুলতে সক্ষম হচ্ছিল তারা। এরপর এদের কাসিম সিদ্দিকীর মুখোশ টেনে খুলতে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাদের সিদ্দিকী অন্ধকার জগতে পা রাখেন সীমা, আর সেটাই হয়ে ওঠে তার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। এক সময় এই অন্যায় অবিচার সহ্য করতে না পেরে বেরিয়ে আসতে চেয়েছিল, হুমকি দিয়েছিল সব কিছু ফাঁস করে দিবে। কাদের সিদ্দিকী কিছুতেই সেটা হতে দিল না। শুরু হলো তার উপর নির্মম অত্যাচার। পুলিশ অফিসার হয়েও আরিফ তখন কিছু করার ছিল না। তার ফুটফুটে মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে মারার হুমকি দেওয়া হয়েছিল বেশ কয়েকবার। সেই থেকে মেয়ের প্রাণ হারানোর ভয়ে সিটিয়েছে। কাদের সিদ্দিকীর নির্মমতা শুধু সেখানেই সীমা থাকেনি। সীমার এমন দুঃসাহসে দেখানো শাস্তি হিসেবে কেটে ফেলছে তার জিহ্বা। সীমার মতো শহরে অলিতে গলিতে এমন অসংখ্য মেয়ে আছে যাদের জিহ্বা নেই। এখানে শেষ নয়। অসহায় মেয়েটা মরতে অবধি দিচ্ছে না। প্রতিদিন শকুনের মতো একটু একটু করে চিড়ে খাচ্ছে তার শরীরটা। নিয়তির কাছে হেরে গিয়ে নিজের সর্বস্ব খুইয়ে ফেলা আরিবাস শেষবারের মতো কাছে এলো কাদের সিদ্দিক। স্যার, কাদের সিদ্দিকের কোলের উপর নিথর প্রতিমার উপর বসে আছে সীমা। পরনে কাপড় ঠিক নেই, নির্মম নির্যাতনের সাক্ষী হয়ে শরীরের উপর ঝুলে আছে কেবল। সারা মুখে ক্ষত বিক্ষত, ঠোঁট ফেটে গড়িয়ে পড়ছে রক্তের সরধারা। সবচেয়ে ভয়ঙ্কর তার চোখ দুটো অসহায়তা, অপমান আর বাঁচার শেষ আকুতি। ভেজা নির্বিকার আত্মি জানিয়ে পড়া অশ্রুবিন্দুগুলো চিৎকার করে বলছে মানুষ নিষ্ঠুর। কাদের সিদ্দিকী আরিফের সামনে নিজের সীমার ঘাড়ের উপর, সীমার শরীরে ঘ্রাণ নিতে নিতে মাতাল করে কি বলবো অফিসার। আরিফ চোখের সামনে নিজের স্ত্রীকে পরপুরুষে ঘনিষ্ঠ হতে দেখে কিছুই করতে না পারার যন্ত্রণা বোধহয় একজন স্বামী অনুভব করতে পারে। আরিফ কলের পুতুলের মতো দাঁড়িয়ে আছে, অথচ মনের হয় তার পায়ের নিচে মাটি সরে গেছে বহু আগে। বুকের ভেতরটা কেউ মুঠো করে চেপে আছে। শ্বাস নিতে গেলে কষ্ট, চোখ মেলে কষ্ট, বেঁচে থাকতে গেলে অসহনীয় শান্তি। হাত দুটো কাঁপছে, মাথা নিচু। সীমার দিকে তাকানোর সাহস নেই তার। রাগ, লজ্জা, অপমান, অসহায়তা মিলেমিশে জোয়ার নামলো। নিজের ফুলের মতো স্ত্রীর এমন পরিণত শিউরে উঠল। শরীর হাউমাউ করে কেঁদে দিল। স্যার, ক্ষমা করে দিন, স্পষ্ট করে বলে উঠল। শুনতে পাচ্ছি না। আরিফ হাঁটু গেড়ে নতজানু হয়ে বসে পড়ল কাদের সিদ্দিকের পায়ের কাছে। দু চোখে পানি বিসর্জন দিয়ে বলল, স্যার, আমার স্ত্রীকে ছেড়ে দিন। আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। কাদের সিদ্দিকী লুপে নিচ্ছে পৈশাচিক আনন্দ। আরিফের সামনে সীমার নোংরা স্পর্শে যখন শরীরটা একটু জখম করতে হেয়ালি কণ্ঠে জিজ্ঞেস করলো, কত দূর যাবে? আরিফ শরীর অসাড় হয়ে আসলো, বুকটা জ্বলে পড়ে ছাই। অসহনীয় পীড়ায় সে কুঁকিয়ে উঠে বলল, জি স্যার। কত দূর গিয়ে পালাবে? এই পৃথিবীর বাইরে যাওয়া ছাড়া তো উপায় নেই। যাবে। স্যার, এবারের মতো মাফ করে দিন স্যার। কাদের সিদ্দিকী এবার সীমার ঘাড়ের উপর নিজে দিয়ে অশুভ কণ্ঠে বলল, এমন সুন্দরী বউকে এভাবে আমার কাছে পাঠানো একদম উচিত হয়নি তোমার। আরিফের বুকের ভেতর হাড়ের খাঁচার মধ্যে হৃৎপিণ্ডটা স্পন্দিত হইল, বরং মনে হলো কেউ ধারালো নখ দিয়ে প্রতিটি শ্বাস শাস্তি হিসেবে পরক অভিশাপ। আর মুখ হা করে দম নিয়ে আকুতি মিনতি করে কাঁদলো আর বলল, স্যার, আমার একটা বাচ্চা আছে। কাদের সিদ্দিকী ঠোঁট গোল করে সূচক আবৃত্তি করলো। আরিফের গায়ে কাটা ঘায়ে লবণ ছিটে দিয়ে উপহাস করলো, আহারে, মেয়েটার কথা আগে ভাবা উচিত। যার ভাগ্যে কাল একটা ডেলিভারি আছে, সেটা পাঠিয়ে দিলে তোমার বউকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। কিছু মৃত্যু আজরাইল আসার আগে হয়ে যায়। আরিফ সেরকম এক মৃত মানুষ। অশ্রু ঝরানোর শক্তি ফুরিয়ে গেছে, ঠোঁট কাঁপছে, অথচ শব্দ নিচ্ছে না। তবুও নিষ্ক্রিয় কণ্ঠের শেষ আকুতি জানিয়ে বলল, স্যার, ও মারা যাবে। কাদের সেদিকে তাচ্ছিল্য করল, কোটি টাকার ব্যাপার আরিফ, তোমার বউয়ের পচে যাওয়া একসাথে কম্পেয়ার করবে না। কিন্তু স্যার, কাপা স্বরে দুটো ভাঙাচোরা শব্দ বের হতেই ধমকে উঠল কাদের সেদিকে, যাও, গেট আউট। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আরিফ, যেন এ অবধি সীমার দিকে তাকানোর সাহস সে পায়নি। তবে যেতে সায় দিল না মন। আবার বলল, স্যার, বউকে দেখাবো কোথায় কোথায় কামড়িয়েছি, দেখবি? আরিফের কথা থামিয়ে অশ্রব ভাষায় কথাগুলো বলে হেসে উঠল কাদের সিদ্দিকী। আরিফের কাঁধে দুটো কেঁপে কেঁপে উঠল, মুখে ওঠানামা করছে অসংলগ্ন শ্বাসে। মনে হচ্ছে প্রতিটি কান্নার সঙ্গে বুকের ভেতর ছিঁড়ে বেরিয়ে আসছে জল গড়িয়ে পড়ছে নিরন্তর। সে হার মানল নিষ্ঠুরতার কাছে, ক্ষমতার কাছে আর সময়ের কাছে। কাদের সিদ্দিকী নোংরা হাতের স্পর্শে বরাবরের মতো তার পেছনের দিকে ভারী পায়ে এগিয়ে প্রস্থান করলো।
ঠিক সেই সময় উপস্থিত গার্ডের চোখে ধরা পড়ল আরিফের শার্টের বোতামে লাগানো হিডেন ক্যামেরার দিকে। সে তৎক্ষণাৎ আরিফের কলার চেপে ধরল। ঠিক সে সময় সেখানে উপস্থিত গার্ডের চোখ ধরা পড়ল আরিফের শার্টের বোতামে লাগানো হিডেন ক্যামেরার দিকে। সে তৎক্ষণাৎ আরিফের কলার চেপে ধরে বলল, স্যার কাছে হিডেন ক্যামেরা আছে। আরিফ চমকালো, নিজের প্রাণ নয় বরং এই ছোট্ট ক্যামেরাটাকে বাঁচানোর তাগিদে পরপর কয়েকটা ঘুষি বসিয়ে প্রতিহত করলো গার্ডকে। তারপর নিজেকে ছাড়িয়ে দৌড়াতে শুরু করলো প্রাণপণে। এদিকে কাদের সিদ্দিকী মুখ রাগে বিকৃত হয়ে এসছে, নাসারন্ধ ফুলে উঠছে, চোখ দুটো রক্তবর্ণ, ক্রোধে জ্বলে উঠছে। ক্রোধে সে দাঁত চেপে বিষমমাখা কণ্ঠে সে গর্জে উঠে হুকুম করলো, ও ধর ওকে, বেঁচে যেন ফিরতে না পারে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। আজ কতদিন পর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে মুসা। মাথার নিচে মায়ের স্নেহ ভরা কোলে এমন এক শান্তি, যেন বহু বছরের ক্লান্ত পথিক গন্তব্যের শেষে আশ্রয় পেয়েছে নিজের ঠিকানায়। মা ধীর কণ্ঠে গেয়ে চলছে ঘুম পাড়ানির গান। মুসা তৃপ্তি ভরে শুনছে প্রতিটি শব্দ, প্রতিটি টান, প্রতিটি নিঃশ্বাস। অথচ ঘুম আসছে না, কেন জানি ঘুম আসছে না কিছুতে। তাকিয়ে থাকতে ইচ্ছে করছে মায়ের কপালের ভাঁজ, চোখের ক্লান্তি, ঠোঁটের মমতা মাখা রেখা, সব কিছু গেঁথে নিতে ইচ্ছে করছে বুকের ভিতর। কেন যেন মনে হচ্ছে এই বুঝি শেষ দেখা। দেখে নিচ্ছে তার মাকে। মুসাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে গান থামালো খাদিজা। উদ্বিগ্ন কণ্ঠে বলল, কী রে, ঘুমাস নেই? তাকিয়ে এসেস যে? মুজা সোজা সাপটা উত্তর দিল। অনুতাপের ভারে গলে এলো তার কণ্ঠ। সরি মম। কিসের জন্য? সব কিছুর জন্য। আমাকে ক্ষমা করে দাও। খাদিজা স্মিত হেসে বলল, ক্ষমা করব তার আগে বল আমাকে মম টম ওসব নামে ডাকবি না। দেন হোয়াট শুড আই কল ইউ? তাহলে কী নামে রাখবো? আম্মা। আমাকে আম্মা বলে ডাকবি। আমি বাঙালি মেয়ে, আমার আম্মাকে আমি আম্মা ডেকেই বড় হয়েছি। বুকে স্বপ্ন বুনেছি আমার সন্তান আমাকে আম্মা ডাকবে। কিন্তু তুই? মুসা এক লাফে উঠে বসলো। তারপর খুশি করার জন্য বললো, ওকে ওকে, ডোন্ট বি স্যাড, আই উইল ট্রাই টু কুল ইউ আম্মা। ওকে ওকে, দুঃখ পেও না, আমি আম্মা ডাকার চেষ্টা করব। চেষ্টা নয়, বল ডাকবি। ওকে। মুসার কথায় সন্তুষ্ট হলো খাদিজা। প্রসন্ন হেসে কপালে চুমু খেলো মুসার। মুন্নি উঠে বসলো সামনে, নিজের কপালটা এগিয়ে দিয়ে আবদার সে বলল, আমাকে একটু আদর দাও, আমিও আম্মা ডাকবো। মুন্নির কথায় হেসে উঠল মুসা খাদিজা দুজনে। তারপর সোনামুন্নি আবদার মেটাতে টুপ করে একটা চুমু খেলো তার কপালে। কি হচ্ছে? এই বাচ্চা মেয়েটা কে? হায়াতি? আনন্দঘন পরিবেশে হঠাৎ ভেসে এলো মোহন মাহতাবের কৌতূহলী কণ্ঠস্বর। আর তীক্ষ্ণ দৃষ্টিতে খাদিজার কোলে বসে থাকা মুন্নির উপর। মোহনকে দেখে খুশিতে দু চোখ জল করে উঠল খাদিজার। আবেগের ঝড়ে এলো চোখের পানি ফুপিয়ে উঠল। তুমি এসেছ? আমি এতক্ষণ তোমার অপেক্ষাতেই ছিলাম। দেখো, ভালো করে চেয়ে দেখো, আমার ছেলে আমার কোলে মাথা রেখেছে, আমার হাতে ভাত খেয়েছে। আজ কতদিন পর ছেলে আমার সাথে কথা বলছে। মোহন মাহতাব অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো মুসার দিকে। বাবা মায়ের সাথে অভিমান করে নিজেকে গুটিয়ে নেওয়ার ছেলেকে বহুদিন পর মায়ের পাশে বসে থাকতে দেখে টলমল করে উঠল চোখ। স্তম্ভিত কণ্ঠে আড়ল, এটা নিশ্চয় আমার বিভ্রম হবে। না গো, দেখো, ও আমার সাথে কথা বলল। খাদিজা এক বুক আশা নিয়ে চাইল মুসার নিষ্প্রাণ মুখের দিকে। আকুতি ভরে কণ্ঠে, বল না বাপ, তোর বাবার সাথে কথা বল। মুসা চুপ করে আছে। সে আগের মতো পাথর হয়ে গেছে তার অভিব্যক্তি। সে খাদিজার দিক থেকে চোখ ফিরে নিল। খাদিজার চোখ কুচকে এলো। এক বুক আশা দপ করে নিভে গেল মুসার জন্য প্রতিজ্ঞা। সে ফুপিয়ে কেঁদে উঠে বলল, কী রে, কথা বলছিস না কেন? আমার স্বামী তোর জন্য শেষ হয়ে যাচ্ছে। আমি ওনাকে ভালোবেসে বিয়ে করছি মুসা। তুই আমার স্বামীর মৃত্যুর কারণ হবি মুসা? আমাকে বিধবা বানিয়ে শান্তি পাবি তুই? মুসার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। মায়ের মুখ এমন কঠিন কথাগুলো একদমই নিতে পারল না। সে অস্ফুটে, নো মম। তাহলে তাহলে কথা বলছিস না কেন? মোহন মেহতাব তোর বাবা হয়। তুই যেমন তোর বোনের মৃত্যু কষ্ট পেয়েছিস, উনি ওনার মেয়ের মৃত্যু কষ্ট পেয়েছে। তাকিয়ে দেখ মোহন মেহতাব। আর সেই মোহন মেহতাব নেই মুসা, লাশ বানিয়ে দিয়েছে স্ত্রী লোকটাকে। মোহন মেহতাব এখন আর আমাকে ভালোবাসে না, আদর করে ঠোঁট ছোঁয় না কপালে। শুধু তোর কারণে মুসা, শুধু তোর কারণে। মুসা মাথা নিচু করে নিল, বিনিময়ে টু শব্দ করল না। আশায় বুক বিঁধে ছেলের মুখের দিকে অপলক চেয়ে থাকা অসহায় বাবার মুখটা ফ্যাকাশে হয়ে এলো মুসার এমন নিষ্প্রিয়তায়। খাদিজাকে থামাতে আহত গেল বলে, থামো খাদিজা, ওকে ওসব বলে লাভ নেই। বড়দের ঝামেলা আগামাখা খেতে বুঝতে পারল না মুন্নি। কথা শুনে বুঝে ফেলা
আর মতো চতুর এখন হয়নি। তবে মোহন মেহতাবের চোখের জল দেখে মুচড়ে এলো তার ছোট্ট হৃদয়। সে মুসার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল এভাবে কাঁদছে কেন ভাইয়া? তুমি কি কষ্ট দিচ্ছ? সরি বলো ভাইয়া, বাবা মায়ের মনে কষ্ট দেওয়া ভালো নয়, সরি বলে দাও। মেয়েটার মিষ্টি কথা কানে আসতে যন্ত্রণায় সিরিয়ালও বেরোলো মোহন। মুন্নির আদুরে মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ও কে হায়াতি? দু হাতে চোখের জল মুছলো খাদিজার, নাক টেনে হেঁচকে তুলে বলল, ও মুন্নি, আমাদের জীবনের নতুন প্রদীপ, আমাদের মেয়ে, আমার মুসার বোন। ওর জন্যই তো মিরাক্কেল হয়েছে। আমার মুসা আমার সাথে কথা বলছে, আমার হাতে খাবার খেয়েছে। মোহন মতোবার জোর করে হাসি টানলো ঠোঁটের আগায়, ধরা গলায় বলল, কোথায় মিরাক্কেল হলো আয়াতি? তোমার ছেলে তোমার সাথে কথা বলছে, আমি তো ওর কেউ না। ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে যাওয়া মানুষটা ছেলের এমন অবজ্ঞা নিতে পারল না। কিছুতেই অপরাধবোধ হৃদয়টা খাগ হয়ে যাচ্ছে তার। সে দ্রুত চোখের পানি মুছলো, কয়েক সেকেন্ড মুসার দিকে তাকে হাঁটা ধরলো বাইরের দিকে। দাঁড়াও আঙ্কেল। মোহন মেহতাবকে চলে যেতে দেখে ডেকে বসলো মুন্নি। খাদিজা বেগম কোল থেকে উঠে ছুটে গেল তার কাছে, ছোট্ট হাতের ইশারায় ডাকলো, এদিকে আসো। মোহন মেহতাব হাঁটু গেড়ে বসলো মুন্নি সামনে। মুন্নির মসৃণ গালে নিজের ঠান্ডা হাত রেখে বলল, বল মা। মুন্নি দু হাতে চুপটি করে মুছে দিল মোহন মেহতাবের চোখে জল। আহ্লাদি করে বলল, কেঁদো না। তারপর মুসার দিকে তাকে অভিযোগ মাখা কণ্ঠে বলে, কী গো ভাইয়া, তুমি খুব পচা, আঙ্কেল কষ্ট পাচ্ছে, তুমি সরি বলছে না, এখন কিন্তু আমিও রাগ করবো। এক পলক নীরবতা, 1 সেকেন্ড, 2 সেকেন্ড পর প্রায় 30 সেকেন্ড, 30 বার চোখের পলক ঝাপটালো মোহন মেহতাব। মুখ ডয়নে তাকিয়ে রইল মুসার পানে, অথচ মুসার নিষ্প্রাণ পাথরে শক্ত হয়ে তাকিয়েছে মেঝের দিকে। মোহন মেহতাব মেহতাব দীর্ঘশ্বাস ছাড়ল, শুকনো ঢোক গিলে স্মিত হাসলো মুন্নিকে খুশি করার প্রচেষ্টায়। লঘু স্বরে বললে, রাগ করে না মা, আমি কষ্ট পাচ্ছি না, তুমি থাকো, আমি আসছি। মোহন মেহতাব আর দাঁড়াল না, টিপ টিপ পা চুয়ে অশ্রু যে কিছুতেই বাদ মানবে না, গড়িয়ে পড়বে বর্ষণের মতো, সেটা বুঝতে পেরে দ্রুত এগিয়ে গেল প্রস্থানের জন্য। দরজার দিকে এগিয়ে যেতে তড়ক করে ঘাড় ঘুরিয়ে মুছা, ওয়েট। ঝাপসা দৃষ্টি তার, কণ্ঠ কাঁপছে, শ্বাস প্রশ্বাস অস্থির, ভেতরে একটা চাপা অস্বস্তি করে দিচ্ছে। সে ঢোক গলগদন করে মৃদু স্বরে বলল, আই এম সরি ড্যা। উচ্চ স্বরে কলিং বেলের আওয়াজ ভেসে এসলো তখনই, একবার নয় বারবার। এক রেখানোর কলিং বেল চাপার আওয়াজে বিব্রত হলো উপস্থিত সকলে। বন্ধ হলো মুসার মুখের বাড়ি। মোহন মতো কিঞ্চিত বিরক্ত হয়ে আওড়ালো, কে এলো? দরজা খোলা তারা দেখালো খাদিজা, দেখ তো গিয়ে। মোহনবাবু এগিয়ে গেলে বাদ সাধলো মুন্নি, সতর্ক করলে, ওয়েট, আমি দেখছি। মুসা দ্রুত গিয়ে দরজা খুলে দিল দরজার লোক। দরজার লোকের সামনে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়েছে আরিফ। পেটে গুলি লেগেছে বোধহয়। আরিফের এমন ভয়ঙ্কর অবস্থা দেখে রীতিমতো আঁতকে উঠল মুসা, আতঙ্কিত করলো, ও মাই গড, হোয়াট ইউ ইন দিস কন্ডিশন? এ কি, আপনার এই অবস্থা? আরিফ উত্তর দিল না, দ্রুত পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকলো ঘরের ভিতর। তারপর পিঠ দিয়ে কোনো রকম দরজা চাপিয়ে বসে পড়লে সেখানে। মোহন আর খাদিজা দুজনে হন্তদন্ত হয়ে এগিয়ে গেল। রক্তাক্ত লোকটাকে দেখে পিলে চমকে উঠলো দুজনে। খাদিজা উৎকণ্ঠিত স্বরে বলল, উনি কে? মুসা। মুসা ঘাবড়াচ্ছে ভীষণ। অল্প বয়স, এমন ধাক্কার জন্য মস্তিষ্ক পরিপক্ক নয়, তাই স্বাভাবিকভাবে ভয়ে সিটিয়ে আতঙ্কিত বলল, উনি মুন্নির বাবা, কিন্তু ওনার এই অবস্থা কেন? আমি জানি না। মোহন প্রশ্নে অস্পষ্ট জবাব দিল মুসা। মোহন আর কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগে ভেসে এসলো লোকটা ক্ষীণ গুনগুনে পানি। ঘরের ভেতর থেকে কবিত্র বাচ্চার মতো ডানা ঝাপটে দৌড়ে এলো মুন্নি। বাবার এমন মর্মাহত অবস্থা দেখে কাঁদতে কাঁদতে, বাবা, ও বাবা, কি হয়েছে? তোমার কষ্ট হচ্ছে? তোমার রক্ত বেরোচ্ছে বাবা? তোমাকে কে মেরেছে? আরিফ ফিরে ঠোঁটে গুমড়ে কেঁদে উঠল, দু হাতে জড়িয়ে ধরে মুন্নিকে বিধ্বস্ত কণ্ঠে বলল, আমাকে মাফ করে দিস, তোর পাপি বাবাকে মাফ করে দিস। আমি তোর মাকে ফিরিয়ে আনতে পারলাম না। ততক্ষণে পানি নিয়ে হাজির হলো খাদিজা। আরিফের মুখের সামনে গ্লাসটা ধরলো, আগে পানি নিন, আপনার অবস্থা তো ভালো না, ইমিডিয়েট হসপিটালে নিতে হবে। না। আতঙ্কে নীল আরিফের মুখে। সে হাতের ইশারায় দেখালো মুসাকে, ক্ষতবিক্ষত কণ্ঠে বলল, আপনারা ওর বাবা মা, তাই তো? হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর দিল মোহন। আরিফ খপ করে দুহাত ধরল মোহনের, তারপর হাতের রঞ্জিত হলো মোহনের কালো হাতের চামড়া। আরিফ যন্ত্রের কাতরে কণ্ঠে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ আমার কথাগুলো শুনুন। মোহন কি বলবে বুঝতে পারলো না। সে আরিফকে শান্ত করার জন্য, কিন্তু আপনার কথা তো পরে শোনা যাবে, আপনাকেও হসপিটালে নেওয়া দরকার। না, আমার কথা শোনা আগে জরুরি। আরিফ কথাটা
বলেই চাইলেও মুসার ফ্যাকাশে মনের পক্ষে। এত রক্ত দেখে ভয়ে জমে গেছে লোকটা। আরিফ মুসাকে যথাসম্ভব তরগুলো বলে, তুমি মুন্নিকে নিয়ে পাশের ঘরে যাবে বাবা। ওকে। মুসা আর দাঁড়ালো না। রক্ত দেখে এমনিতে মাথা ঘুরছে। সে দ্রুত মুন্নিকে কোলে নিয়ে যেতে শুরু করে নিজের ঘরে। এদিকে মোহন আর খাদিজা কিছুই বুঝতে পারছেন না। ঘাবড়ানোর স্বরে বলল, আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলবেন? আরিফের রক্তক্ষরণ বেড়ে চলছে। হাতে সময় অল্প। নিভে আসছে জীবনের বাতি। সে নিজের পকেট থেকে একটা পেন ড্রাইভ এগিয়ে দিল মোহনের হাতে। এই নিন। এই পেন ড্রাইভের একটা ভিডিও ফুটেজ আছে। এই ফুটেজ সরাসরি দেশের সর্বত্র প্রচারের ব্যবস্থা করুন। পেন ড্রাইভটা দেখে ভুরু কুঁচকাল মোহন। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, কিন্তু কেন? এটা কার? আরিফের নিঃশ্বাস ফুরিয়ে এলো। সে একটা লম্বা শ্বাস টেনে মুখ হা করে আওড়ালো, এমপি কাদের সিদ্দিকীর। নিজের ঘরে যেতে যেতে নামটা স্পষ্ট শুনতে পেল মুসা। তার সাথে সেও আওড়ালো, এমপি কাদের সিদ্দিকী? কলঙ্কের কারুকার্য পর্ব 6। পুরো গল্পটা প্লে লিস্টে।